পদ্মা সেতুর ঠিক 5 কিলো আগে বা 10 কিলো আগে সব পরিবহন বা সব ধরনের গাড়ি এভারেজে মনে করেন 80-র ভিতরে চলে আসে। এর আগে বা পরে দেখা যায় যে 100-এর উপরে রাইড করে, 100-এর নিচে কোনো গাড়ি রাইড করে না। তার কারণ হলো এই পদ্মা সেতুর 5-10 কিলো আগে মানে পুলিশ গান, স্পিড গান যেটা আছে ওইটা নিয়ে বসে থাকে। তো এই যে মামাদের কট দিয়ে দিল, এই যে পুলিশ পদ্মা সেতুর ঠিক আগ মুহূর্তে যেটা বলতেছিলাম, মামারা কট অলরেডি খেয়ে গেছে। 3টা বাইক দেখতেছি, পরিবহন সবগুলা 70 নিচে চলে আসলো। এই হলো অবস্থা। তো এটা আপনারা অবভিয়াসলি মাথায় রাখবেন। পদ্মা সেতুর আগ মুহূর্তে যেটা আমি বলতেছিলাম, সাথে সাথে প্রমাণ পেয়ে গেলেন যে 80-র নিচে আপনারা এভারেজে রাইড করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ঈদ মোবারক। যেহেতু ঈদ শেষ হয়ে গেছে অলমোস্ট, আর আমি এই মুহূর্তে আছি আমার গ্রামে, আর বিশেষ করে এটা হলো আমার প্রাইমারি স্কুল। তো এটার পিছনেই হলো আমার বাসা, আর আমি এই মুহূর্তে আছি গাইজ বরিশালে। তো বরিশাল থেকে দেখতেছেন যে ব্যাগবারটা বেঁধে ফেলছে অলমোস্ট। তো ব্যাগবারটা বেঁধে অলমোস্ট রেডি হয়ে পড়ছি ঢাকার উদ্দেশ্য করে। তো যাই হোক, মোটামুটি আজকে আপনাদের সাথে আবার লং টাইম পরে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। যেহেতু ঈদ শেষ হয়ে গেছে, তো আমার হাতে ছুটি ছিল 10 দিন। তো এই বরিশালে 10 দিন আমি ছুটি কাটানোর পরে অবশেষে গাইস আজকে আমি চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্য করে। তো আল্লাহ রহমতে হয়তোবা জার্নিটা খুব সুন্দর হবে। আর মোটামুটি আমি একাই সিঙ্গেল রাইড করে যাচ্ছি। আর ঘড়িতে এখন সময় অলমোস্ট কয়টা বাজে? 10টা, জাস্ট 10টা 5 ঘড়িতে সময়। গাইজ কোথাও যদি আসলে ট্যুরে বেরোই, ফার্স্ট অফ অল যেটা করণীয় সেটাই করতে আসছি পেট্রোল পাম্পে, দেন ফুয়েল ভরতে। তো 700 টাকার ফুয়েল আশা করি ঢাকার ভিতরে পৌঁছতে পারবো বরিশাল থেকে। আর টোলে আসলে টাকা লাগবে, যার কারণে আমি ফুল 1000 টাকা না নিয়ে 700 টাকা নিয়ে নিলাম। আর ওইতেই হয়তোবা হয়ে যাবে। আর এই যে 300 টাকা, তো 300 টাকায় 100 টাকার পদ্মা সেতুর টোল, আর হলো 200 টাকার আমার খরচ, চাটা খাবো এগুলা। আশা করি 700 টাকার তেল ফুয়েলে হয়ে যাবে। আর বেশ কিছু তেল ছিল আমার, তো এতেই হয়ে যাওয়ার কথা। আর ফার্স্ট অফ অল আজকে হাইওয়ের খুব ভয়াবহ অবস্থা যেটা দেখলাম আমাদের কি বলে বরিশালের এই রুটে, বিশেষ করে মানে খুব ভয়াবহ রোড। এই যে দেখতেছেন প্রচুর গাড়ি, যেটা আমি ঈদের আগে আসছি তখনও এত গাড়ি আসলে সম্মুখীন হই নাই যেটা আজকে হচ্ছি। মানে এত পরিমাণ গাড়ি রে ভাই, যেটা আসলে বলে বোঝানো সম্ভব না। তো যাই হোক, সামনে হলো গৌর নদী, আর হয়তোবা এভারেজে 2 ঘন্টা লাগবে পদ্মা সেতু ভাঙা পর্যন্ত। তারপরে আর কি ওই পাশটা দিয়ে আর কি হয়তোবা আরো কম সময় লাগবে। ওইখান থেকে 1 ঘন্টা, আর এখান থেকে 2 ঘন্টা, টোটাল 3 ঘন্টায় পৌঁছাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আর ঘড়িতে যখন সময় অলমোস্ট 11টা 27, আর আমি এই মুহূর্তে আছি ঢাকা বরিশাল হাইওয়ে রুটে। আর গাইস এখান থেকে ঢাকার দূরত্ব 125 কিলোমিটার। আর আমি মানে আমার গ্রাম থেকে অলমোস্ট আমি দেখা যায় যে 50 কিলো আমি রাইড করে ফেলছি। যেহেতু পিছনে কোনো ভিডিও করি নাই, তার কারণ ওদিকটা প্রচুর পরিমাণ গাড়ি আর প্রচুর পরিমাণ জ্যাম লেগে আছে। তার কারণ এই রুটে আসলে জ্যাম সচরাচর লাগে না, কিন্তু এখন যেহেতু ঈদ শেষ, সবাই আসলে ছুটি শেষ, এজন্য ঢাকার মানে গন্তব্যস্থান ঢাকা যার যার অবস্থান থেকে সে আর কি এলাকা পার হচ্ছে বা এলাকা ছেড়ে দিচ্ছে। তো এজন্য প্রত্যেকটা বাস স্টপে আর কি এক একটা মানে পরিবহন দাঁড়ানো থাকে লং টাইম ধরে, যার কারণে প্রচুর পরিমাণ জ্যাম। সামনে দেখতেছেন লাবিব, সামনে আরো 4-5টা গাড়ি আছে। তো এক একটা গাড়ি কিভাবে তারা টানাটানি করে বা
প্রতিযোগিতা, গাড়ির যে পরিবহনের যে প্রতিযোগিতা, এটা আপনারা দেখেন। সামনে হলো লাবিব গাড়ি, আর আরও দুইটা পরিবহন, আর সামনে হলো একটা ইয়া। তো আসলে ওরা মানে প্রতিযোগিতা যেটা আছে ঈদের টাইমে, তো ওই প্রতিযোগিতাটা করতেছে কে মানে কার আগে কে যাবে এরকম। আর আমার ডান পাশে একটা পালসার গাড়ি আছে, অনেকক্ষণ ধরে তাদের সাথে রাইড করতেছি। তারা মোটামুটি ভালো, অনেক সুন্দর গাড়ি চালায় যেটা দেখলাম। কিন্তু আসলে মাঝে মাঝে খুব রিক্সের, এই যে দেখেন খুব রিক্সে আসলে গাড়ি ওভারটেক করার ট্রাই করে, কিন্তু আসলে এটা মোটেও ঠিক না। ভাই আস্তে ধীরে রাইড করি, লাবিবের পিছনে যাই বা পরিবহনের পিছনে যাই, যখন রাস্তাঘাট ফাঁকা থাকবে সময় সুযোগ বুঝে ওভারটেক করে তাকে ছাড়িয়ে যাব। কিন্তু উনি আসলে দেখতেছি যে ওনাদের সাথেও উনি পাল্লা দিচ্ছে। ওনার ফ্যামিলি আছে, ওনার ওয়াইফ বা একটা বাবু আছে, তো তারপরেও উনি আসলে প্রতিযোগিতা ওনাদের সাথে অংশগ্রহণ করতেছে, তো পালসার বাইক নিয়ে। তো যাই হোক, ওই যে দেখেন না একদম নিচে চলে যায়। ভাই এত দরকার কি ভাই, বুঝতেছি না। গাইস চলে আসলাম ভাঙাতে। তো বেসিক্যালি ভাবছিলাম এখানে বসে হয়তো বা ঠান্ডা ঠান্ডা, যেহেতু বাইরের ওয়েদারে আজকের অবস্থা 12টা বেজে গেছে, মানে এত পরিমাণ গরম যেটা বলে বোঝানো সম্ভব না। তো ভাবছিলাম এখানে বসে হয়তো বা ঠান্ডা বা ঠান্ডা জাতীয় কিছু পানি টেনে এগুলা খাবো, কিন্তু আসলে এখানে দাঁড়ানোর মতো অবস্থা নাই। হয়তোবা 2 মিনিট এখানে দাঁড়াইছিলাম যে কিছু একটা খাবো, কিন্তু এত পরিমাণ রোদ, গাড়ি এক সাইড করা, মনে হয় বাপ রে বাপ কি পরিমাণ গরম, এটা আসলে বোঝানো সম্ভব না। তো যাই হোক, যেহেতু কষ্টের রাইড শেষ হয়ে গেছে, এখন মাওয়ার রুটে, তো বেসিক্যালি এখন আস্তে ধীরে রাইড করব। এখন আর তেমন একটা প্যারা খেতে হবে না, খুব স্লোলি ভাবেই যাব, হয়তো বা 100-এর অ্যাভারেজে থাকবো। তো এই হলো অবস্থা, আস্তে ধীরে রাইড করব। আর আজকে মনে হচ্ছে যে সবচাইতে বেশি গরম বা বেশি রোদ হলো আজকে, যেটা আসলে বলে বোঝানো সম্ভব না। এত পরিমাণ রোদ এবছরের শীতের পরে এই ফার্স্ট টাইম এত রোদ ফেস করতেছি আমি নিজে। তো ক্যামেরাটা বেশি একটা মানে সেটআপটা ভালো হয়নি, যার কারণে ক্যামেরাটা একটু সেটআপ হালকা পাতলা করে নিলাম। জানি না ওয়েদার আজকে প্রচুর পরিমাণ রোদ, ওয়েদারটা কতটা ভয়ঙ্কর সেটা দেখলেই বুঝতে পারতেছেন। আর এখন তেমন একটা প্যারা খেতে হবে না, তার কারণ মাওয়া রুটে চলে আসছি যেহেতু, এজন্য তেমন একটা এখন আপাতত প্যারা খেতে হবে না, আস্তে ধীরে রাইড করতে পারবো। ওই যে 2 লেনের যে টানা খেসরা বা বাসের যে ইয়াগুলো আছে, তো বেসিক্যালি ওইটা আসলে এখন তেমন একটা প্যারা খেতে হবে না, এখন আস্তে ধীরে হয়তো বা 100-এ অ্যাভারেজে রাইড করতে পারবো ইনশাল্লাহ। আর এখানে গাড়ি কি জানি করতেছে হাইওয়ের ভিতরে, মোড়ের ভিতরে যদি এরকম কাজ করে, ওই পাশ দিয়ে যদি শাসা করে পরিবহন বা গাড়ি চলে আসে, তখন কিছুই করার থাকে না। গাইস একটা জিনিস আপনাদেরকে দেখাই, মাওয়ার বিশেষ করে পদ্মা সেতুর ঠিক আগ মুহূর্তে 10 কিলো বা 5 কিলোর ভিতরে যত পরিবহন আছে, এই যে পরিবহনটা যেটা দেখতেছেন, এখন সর্বোচ্চ গতিসীমা আমারটা হলো 80, পরিবহনেরও 80, কিন্তু এর পিছনে সর্বোচ্চ ওদের গতিসীমা মানে সর্বনিম্ন ছিল 100। যেরকম আমার আগে 110 ছিল স্পিড, আর এখন ওদের হলো 80 নেমে গেছে। তার বিশেষ একটা কারণ আছে, কারণটা আমি আপনাদের কাছে মানে বলি। পদ্মা সেতুর ঠিক 5 কিলো আগে বা 10 কিলো আগে সব পরিবহন বা সব ধরনের গাড়ি অ্যাভারেজে মনে করেন 80-এর ভিতরে চলে আসে। এর আগে বা পরে দেখা যায় যে 100-এর উপরে রাইড করে, 100-এর নিচে কোনো গাড়ি রাইড করে না। তার কারণ হলো এই পদ্মা সেতুর 5-10 কিলো আগে মানে পুলিশ
গান, স্পিড গান যেটা আছে ওইটা নিয়ে বসে থাকে। তো যে গাড়িতে আর কি স্পিড 80-র উপরে চলে যায় ওইটাই আর কি বিশেষ ধরনের মামলা দেয়। তা মামলার আর কি রেঞ্জ থাকে 5,000 থেকে শুরু, 10,000, 15,000, 20,000ও দেয়। আর বাইকের ক্ষেত্রে সর্বনিম্ন মামলা হলো 2500 টাকা দেয়। গাইস এই যে দেখেন, বলতে বলতেই মামারা বৈশা আছে। তো এই যে মামাদের কট দিয়ে দিল, এই যে পুলিশ পদ্মা সেতুর ঠিক আগ মুহূর্তে যেটা বলতেছিলাম, মামারা কট অলরেডি খেয়ে গেছে। 3টা বাইক দেখতেছি, পরিবহন সবগুলা 70 নিচে চলে আসলো। এই হলো অবস্থা। তো এটা আপনারা অবভিয়াসলি মাথায় রাখবেন। পদ্মা সেতুর আগ মুহূর্তে যেটা আমি বলতেছিলাম, সাথে সাথে প্রমাণ পেয়ে গেলেন যে 80-র নিচে আপনারা এভারেজে রাইড করবেন। না হলে দেখা যায় যে ফুল কট, শুধু বাইক ধরতেছে এমন না, যদি পরিবহন ওই যে দেখেন 80-র নিচে রাইড করতেছে, 70-75 রাইড করতেছে। যে পরিবহন আগে 100 রাইড করতো, তো সেটা এখন 80-র নিচে রাইড করতেছে 70-75-এ। তো এটা আপনাদের মানে আসলে অ্যাটলিস্ট মামলা থেকে বাঁচার জন্য অন্তত পক্ষে মাওয়ার রুটে আপনি 100-এর উপর রাইড করেন না কেন, কোনো বাধা নাই। কিন্তু বিশেষ করে পদ্মা সেতুর আগ মুহূর্তে 10 কিলো আগে বা 5 কিলো আগে আপনি 100-এর নিচে রাইড করবেন, আপনি 80-র নিচে রাইড করবেন। না হলে ওই যে মামারা এখন মিনিমাম তারা 1,000-2,500 টাকার মামলা এখন তারা গুনতে হবে। যতই পায়ে হাতে ধরে না কেন, কিন্তু আপনি টাকা মানে মামলা থেকে আসলে রেহাই নাই। আর গাইস বলতে বলতে চলে আসলাম পদ্মা সেতু টোল প্লাজাতে। আর আমাদের পরিবহনের লাইন হলো এই যে হাতের ডান পাশে, আর আমাদের বাইকারদের লেন হলো বাম দিয়ে। একদম চিপা একটা রোড দিয়ে তারপরে যেতে হবে এই যে মোটরসাইকেল লেন। আর এগুলা খালি পড়ে আছে ভাই, এখান থেকে দিলেও তো আমাদের হতো, কিন্তু তারা দিচ্ছিল না। আমাদের বাইকারদের লেন এটা। তো এই চিপা একটা রোড দিয়ে আজকে তেমন একটা ভিড়ভাট্টা নাই, যেহেতু এখন সময় অলমোস্ট 11টা 10 বেজে গেছে। ঘড়িতে বাইকের মিটারের ঘড়িতে 11টা 9, সামনে একটাও নাই। বাহ বাহ বাহ, দারুণ ব্যাপার স্যাপার। ওই যে দেখেন স্ক্রুটি নিয়ে সে মানে 80-90-এর ভিতর রাইড করতেছে। এই হলো অবস্থা, নাই কোনো হেলমেট। কিন্তু তারা কিভাবে যে উঠলো ওইটাই তো বুঝতেছি না। হেলমেট ছাড়া পদ্মা সেতুতে তো আসলে টোল প্লাজাতে ওঠা একদম অসম্ভব, কিন্তু উনি কিভাবে উঠলো ওইটাই তো বুঝতেছি না। ভাই রে ভাই, পদ্মা সেতুতে স্কুটির স্পিড হলো 90, মানে ভাবা যায় আমার বাইকের স্পিড 90, আর ওই স্কুটি তার স্পিডও 90-95। হায় হায় রে ভাই। Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. গাইস চলে আসলাম জাতির পিতা হজরত ইব্রাহিম এক্সপ্রেস টোল প্লাজাতে। তো বেসিক্যালি এটা আসলে এই জায়গাটার নাম সবচাইতে পরিচিতি লাভ পাইছে ধলেশ্বরী টোল প্লাজা। এটাই এই নামেই সবাই মোটামুটি চিনে। আর এখানে টোল দিতে হবে, টোলের মূল্য মেবি 20 টাকা। তো বেসিক্যালি একটা জিনিস আপনাদের বলে দিই, এই টোল তারপরে মানে টোল প্লাজাতে টোলগুলা এগুলা আমাদের গভর্নমেন্টের আসলে খাতে জমা হয়। তো এটা আসলে দেশ উন্নয়নমূলক কাজ করবে নেক্সট, বা এই উন্নয়নমূলক কাজ করছে এটার আসলে টোল। তো আপনাকে বাধ্যতামূলক এই টোল দিতে হবে। কিন্তু একটা জিনিস আপনি মনে রাখবেন, তাড়াহুড়ো যতই থাকুক না কেন, আপনি টোল প্লাজাতে যাবেন
টোলের টাকাটা দিবেন, ওরা গাড়িটা ছেড়ে দিবে। কিন্তু আপনি টোলের যে টোকেন যেটা আছে এটা না নিয়ে আপনি কখনো আসবেন না। তার কারণ এই টোকেনটা যদি আপনি না নেন তাহলে দেখা যায় যে এই টাকাটা ওই যে স্টাফ যারা আছে ওরা মেরে দেয়। কারণ একটা কম্পিউটারের প্রিন্ট থেকে বা টোকেনের সফটওয়্যার থেকে যখন আপনার ডাটাটা বের হবে তখনই ওইটা গভর্নমেন্টের কাছে পৌঁছাবে। তাছাড়া আপনি যতই মানে টোল দেন, টোকেন না নিয়ে চলে যান, তাড়াহুড়ো করেন, তাহলে ওই টাকাটা আসলে গভর্নমেন্টের কাছে কখনো পৌঁছায় না, সফটওয়্যারও শো করে না, ওইটা ওরা মেরে দেয়। তো আপনি টোল যেহেতু দিতেই হবে, আপনি টোকেনটা নিয়ে রাস্তায় ফেলে দেন, মানে ওইটার আশেপাশে না, আপনি একটু দূরত্ব রাস্তায় ফেলে দেন, কোনো প্রবলেম নাই। কিন্তু টোলটা সাথে করে নিয়ে আসবেন, তাহলে বুঝবেন যে হ্যাঁ এটা আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের কাছে পৌঁছাইছে, টাকাটা ওনরা পাইছে খুব দ্রুত। আমাদের এই যে মানে হাইওয়ের যে কার্যক্রম বা ব্রিজগুলো যেগুলো হয়েছে ওইগুলার আসলে টোল আস্তে ধীরে যখন পরিশোধ হয়ে যাবে তখন টোলগুলো পরিশোধ হলে টোল আর দিতে হবে না। তো এটা আপনি সবসময় মাথায় রাখবেন যে টোল বাধ্যতামূলক দিতেই হবে, কিন্তু দিলে সবসময় আপনি টোকেনটা হাতে রাখবেন। সামনে হলো সায়দাবাদ, যাত্রাবাড়ির পরে সায়দাবাদ। তো এদিকটা মোটামুটি গাড়ির চাপ এই তো দেখতেছেন, কিন্তু এদিকটা আবার মজার রাইড হলো চিপা চাপা দিয়ে যাওয়া যায়, কিন্তু পরিবহনে খুব কষ্ট হয়ে দাঁড়ায় যাওয়ার ক্ষেত্রে। টোল তো ওই পাশে দিয়ে দিব, মানে ওই পাশে টোল নেবে না? হ্যাঁ হ্যাঁ, টোল না ওই পাশে দেয়? না এটা তো দেখলাম না। এ বড় ভাই এলন, বুঝলাম না, সবসময় হানিফ ফ্লাইওভারে ওই পাশে টোল দিই, কিন্তু দেখতেছি এখানে ঢোকার মাত্রই টোল নিচ্ছে। তো এটা বুঝলাম না, দেখি ওই মাথায় যে ধরে নাকি টোকেন তো সাথেই আছে, ধরলে দেখাই দিব যে ভাই ওই মাথা থেকে টোল নিচ্ছে। গাইস আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম নিজ এলাকায় ঢাকায়। তো বিশেষ করে এই এলাকায় আমার বসবাস, আমি এই এলাকায় থাকি। আর ঘড়িতে এখন সময় অলমোস্ট প্রায় 2টা বেজে গেছে। সেই 10টায় রওনা দিয়েছিলাম, ভাবছিলাম যে 3 ঘন্টার ভিতরে পৌঁছাতে সক্ষম হব, কিন্তু আসলে সায়দাবাদ যাত্রাবাড়ি ঠিক টাইম মতোই আসছি, কিন্তু এই দিকটা অনেকটা জ্যাম খেতে হয়েছে। তো যাই হোক, এখন বাসায় যাব, বাসায় যেয়ে ফ্রেশ হব, গোসল টোসল করবো, দেন একটা সুন্দর করে ঘুম দেব, তারপরে হয়তো বা রিল্যাক্স হতে পারবো। তো যাই হোক গাইস, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো মোটর ব্লগে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাই সবার জন্য দোয়া করুন। প্যারা নাই, চিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।